ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান জুড়ে শোক যেন থামছেই না। মঙ্গলবার তাবরিজে জানাজা ও বিদায়ী শোক মিছিলের পর বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে আনা হয় রাইসি সহ দুর্ঘটনায় নিহতদের মরদেহ। সেখানে অনুষ্ঠিত হয় প্রধান জানাজা। রাইসির ছবি হাতে হাজারো মানুষ তেহরান বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে জড়ো হয়। জানাজার নামাজ পরিচালনা করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে অন্যান্যদের সাথে যোগ দেন হামাস নেতা ইসমাইল হানিয়া। বিদেশি অতিথিদের অংশগ্রহণে এরপর একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর প্রেসিডেন্ট রাইসির মরদেহ উত্তর পূর্ব ইরানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। মাশহাদে অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, পবিত্র এই শহরে রাইসিকে বৃহস্পতিবার দাফন করা হবে। দর্শক, কথা বলবো আমাদের সহকর্মী মাহফুজুর রহমানের সাথে এ নিয়ে। মাহফুজ, কদিন ধরে আপনি রাইসির মৃত্যু নিয়ে রিপোর্ট করেছেন, খোঁজ রাখছেন। রাইসির মৃত্যু নিয়ে মাতম তো চলছেই ইরান জুড়ে। কিছু গণমাধ্যম প্রশ্ন তুলেছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির এই মৃত্যুতে ইসরায়েল কি দায়ী কিনা। সবশেষ কি খবর জানলেন? দেখুন, এই ঘটনার পর থেকেই কিন্তু আসলে ইসরায়েলকে অভিযোগের আঙুল তোলা হচ্ছিল। কারণ আপনারা জানেন যে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কিন্তু এই প্রসঙ্গটি সামনে এসেছে। আপনারা জানেন যে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক বহুদিন ধরেই খারাপ এবং শত্রুতামূলক সম্পর্ক, এবং সেটি গাজা যুদ্ধে যখন হামাস সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের যেসব মিলিশিয়া গোষ্ঠীগুলো আছে তাদেরকে ইসরায়েল নানাভাবে অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে, এবং হামাস যে যুদ্ধটা করছে সেই যুদ্ধের অস্ত্র সহ নানাভাবে ইরান তাদেরকে সহযোগিতা করছে বলে একরকম অভিযোগ রয়েছে। এবং তার ভিত্তিতে কিন্তু ইসরায়েল সম্প্রতি সিরিয়াতে ইরানের একটি দূতাবাসে হামলা চালিয়েছে, এবং পাল্টা হামলা কিন্তু ইরানও চালিয়েছে। এর প্রেক্ষিতে আবার কাউন্টার হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে কিন্তু একটি চরম উত্তেজনা বিরাজ করছিল। এর বাইরেও কিন্তু আপনি শুধু মধ্যপ্রাচ্য নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেখানে রাশিয়াকে ব্যাপকভাবে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে ইরান। এবং যখন রাশিয়া অস্ত্রের সংকটে পড়েছিল তখন কিন্তু তারা ড্রোন সরবরাহ করেছে, এবং সেই ড্রোন দিয়ে কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। সব মিলিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যে যে ইরানের প্রভাব সেটি পরিষ্কার হয়ে উঠেছে গত কয়েক বছরে, এবং যার ফলশ্রুতিতে এই যে ইব্রাহিম রাইসির অপ্রত্যাশিত মৃত্যু সেটির জন্য কিন্তু ইসরায়েলকে অভিযুক্ত করা হচ্ছিল। কিন্তু ইসরায়েল সেটি সরাসরি প্রত্যাখ্যান করেছে, এবং ইসরায়েল বলেছে যে তাদের আসলে এই মৃত্যুতে কোনো হাত নেই, এবং ইরানের এই নেতার মৃত্যুর জন্য আসলে তাদের কোনো দুঃখ বা শোক প্রকাশ করারও কোনো সুযোগ নেই, কারণ তারা দুজনই পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। এবং আপনি জানেন যে রাইসি কিন্তু আসলে অন্তমূল জনপ্রিয় একজন নেতা, যার ফলশ্রুতিতে কিন্তু দেখেন মানুষজনের যে ঢল, তার শোক মিছিলে লাখো লাখো মানুষ জড়ো হয়েছে। আমরা এই দৃশ্য এবং এই মাতম থামছেই না, আমরা যেমনটি দেখছি। হাসান রুহানির পর ইরানের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের একটা সময় তো তার মানে আবারও এসেছে। 28 তারিখে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্রার্থীরা। কারা সম্ভাব্য প্রার্থী? দেখুন, সম্ভাব্য প্রার্থী সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইরান, কারণ আপনি জানেন যে রাইসির দাফন এখনো সম্পন্ন হয়নি। সেটি আগামীকাল মাশহাদে 8ম জানাজা সম্পন্ন হওয়ার পর ইরানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় নগরী এবং আলী রেজার মাজারে, যেটি ইরান যেটিকে ধর্মীয় তীর্থস্থান বলে থাকে, সেখানে তার জানাজা শেষে তারপর তার দাফন সম্পন্ন হবে। এই শোকের মধ্যে কিন্তু আসলে ইরান যে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে সেখানে কিন্তু প্রার্থিতার কথা চূড়ান্তভাবে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে যে রেভলিউশনারি গার্ড যেটি রয়েছে সেইখানকার যিনি সেনা প্রধান আছেন তিনি হয়তো বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কারণ তিনি খামেনির খুবই পছন্দের লোক এবং খামেনির সমর্থন পুষ্ট। এর বাইরেও কিন্তু আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু ইরানের নির্বাচনী ব্যবস্থাটি আসলে এমন যে শেষ পর্যন্ত খামেনি যাকে সমর্থন দিবেন তিনি আসলে নির্বাচনে জয়ী হবেন। তো এই মুহূর্তে আসলে কিন্তু নির্বাচন নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত নয় ইরান, কিন্তু আপনি সামগ্রিকভাবে দেখে বুঝবেন যে ইরান যে নির্বাচনের ঘোষণাটি দিয়েছে সেটি অনেক দ্রুত। এটি আসলে প্রশাসনিক কাঠামো ঠিক রাখার জন্যই কিন্তু আসলে ইরান এই কাজটি করেছে। তার কারণ হচ্ছে একজন প্রেসিডেন্ট যখন মারা যান তখন রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র পরিচালনার যে সংকট তৈরি হয়, সেই সংকট মোকাবেলার জন্য কিন্তু দ্রুত তারা ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্টের হিসাবে, এবং আগামী 50 দিনের মধ্যে নির্বাচন করার কথা সেটি খুব দ্রুতই হচ্ছে, অর্থাৎ আগামী মাসের 28 তারিখে। কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে
দাফন শেষ হওয়ার পরে, অর্থাৎ রাইসির দাফন শেষ হওয়ার পরে সেই কার্যক্রমগুলো হয়তো আস্তে আস্তে পরিষ্কার হবে বা ইরানের পক্ষ থেকে সেটি হয়তো নিশ্চিত করা হতে পারে। জি। তখন আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর সম্পর্কে হয়তো বা আরো বেশি পরিষ্কার ধারণা পেতে পারি। জি, ইরানের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর একই সাথে মৃত্যু, এতে কোন দিকে মোড় নেবে বিশ্ব রাজনীতি বা বড় প্রভাব আসলে পড়বে কোন ক্ষেত্রে? দেখুন, মধ্যপ্রাচ্যের পুরো চিত্রটাই কিন্তু ইরানের এই দুনের, আপনি যার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান এবং রাইসি, তারা পট পরিবর্তন করে দিয়েছেন সাম্প্রতিক বেশ কিছু ঘটনাকে। আপনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করেন, তিনি কিন্তু পররাষ্ট্রনীতিতে এবং ইরানের যে পরমাণু কর্মসূচি সেটিকে ত্বরান্বিত করার চেষ্টা করেছেন সাম্প্রতিক বেশ কিছু ঘটনা নিয়ে। আপনি জানেন যে তার মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে তার ব্যাপক দখল রয়েছে এবং তিনি কিন্তু এশিয়ার দেশ অর্থাৎ পাকিস্তান, প্রতিবেশী পাকিস্তানের সাথেও তার সংঘাত চলছিল। সেখানে কিন্তু পাকিস্তান সীমান্তে খুব সম্প্রতি 84 জন জঙ্গিকে তারা হত্যা করেছে ইরান, এবং পাকিস্তানের ভূখণ্ডেও তারা হামলা চালিয়েছে। সেই উত্তেজনা কিন্তু নিরসন করেছে। মধ্যপ্রাচ্যের এই যে উত্থান, সেখানে কিন্তু রাইসি এবং এই যে পররাষ্ট্রমন্ত্রী, তাদের কিন্তু ভূমিকা অসীম ছিল, কিন্তু তাদের অবর্তমানে আসলে ইরানের পররাষ্ট্র নীতি কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ ইরান যে নীতি নিয়ে চলছে সেটি অব্যাহত থাকবে এবং তাদের মৃত্যুর পরেও, অর্থাৎ এই শোক কাটিয়ে ওঠার পরে ইরানের পরবর্তী পদক্ষেপগুলো আসলে পরিষ্কার হয়ে যাবে যে ইরান তার নীতি বা পশ্চিমাদের বিরুদ্ধে তার যে অবস্থান সেটি আসলে কোনোভাবে চেঞ্জ হবে না। এবং বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু একই নীতি নিয়েই এগোচ্ছেন। অনেক ধন্যবাদ মাহফুজ, বেশ কিছু তথ্য আমরা জানলাম এবং সামনে যেহেতু নির্বাচন, কাজেই এই খবরের আরো বিস্তারিত নিশ্চয়ই পরবর্তী কয়েকদিন ধরেও আমরা জানবো। দর্শক, আমাদের সাথে সহকর্মী মাহফুজুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ।